আত্মার আসক্তি পর্ব ৭ লিখেছেন নিশা চৌধুরী। ঘড়ির কাঁটায় এখন রাত্রি ৯টা বাজে। আয়ান নিজের রুমের দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই রুমেই যে সেই ছোট্ট আয়ানটা থাকত। আজ থেকে প্রায় ২৫ বছর আগে সে এই রুমে থাকত। আয়ান দরজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আয়ান হাত বাড়ায় দরজার দিকে। নিজের হাত দিয়ে লক খুলে সেই রুমের দরজার খুলে যায় দরজা। ভিতরের আটকা হাওয়া আয়ানের শরীর ভেদ করে বেরিয়ে যায়। রুমটি অন্ধকার, কোথাও এক বিন্দু আলোর ছায়াও নেই। আয়ান ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করে। ইলেকট্রিক বোর্ডে হাত চেপে লাইট অন করতেই পুরো রুম আলোর রশ্মিতে ছেয়ে পড়ে। আয়ান প্যান্টের পকেটে হাত গুজে পুরো রুমটাতে চোখ বুলিয়ে নেয়। আয়ান দেখতে পায় রুমটা আগের মতো, কিন্তু দেয়ালে লাগানো কার্পেট থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবই আলাদা। এখন আর নেই সেই ছোট্ট আয়ানের ছোট্ট বেডটি, নেই সেই রিডিং টেবিলটি, নেই সেই কাবারটি যেখানে আয়ান তার পছন্দের সেই খেলনাগুলো সাজিয়ে রাখত, নেই সেই ড্রেসিং টেবিল যেখানে আয়ান নিজেকে দেখত। এখন আর বিরাজ করে না রুমে থাকা সেই মিষ্টি গন্ধটি। আয়ান বেডের পাশে স্থির হয়ে বসে ভাবতে থাকে আজ থেকে প্রায় ২৫ বছর আগের দিনটার কথা। ছোট্ট আয়ান ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তার দুপাশে কুলবালিশ আর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো খেলনা। তার অভ্যাস ছিল বিছানায় খেলনা না থাকলে সে কিছুতেই ঘুমাবে না। হঠাৎই রুমের ডোর খুলে ভিতরে প্রবেশ করলেন আহসান, অর্থাৎ আয়ানের বাবা। শুধু আহসান নয়, বাড়ির প্রতিটি সদস্য ছিল। আহসান স্থির হয়ে বসলেন আয়ানের পাশে। দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইলেন তার পুত্রের ঘুমন্ত মুখের দিকে। কিছুক্ষণ পর ডেকে তুলল আয়ানকে। প্রথমে আয়ানের ঘুম ভাঙেনি। ২-৩ বার ডাকার পর আয়ান চোখ ডলতে ডলতে উঠে বসে। ঘুমন্ত দৃষ্টি দিয়ে দেখে তার পাপা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার সাথে বাকিরাও। আহসান আয়ানকে নিজের কোলে বসালো, কপালে চুমু এঁকে দিল। বাবার ছোঁয়া পেয়ে আয়ানের ঘুম মুহূর্তেই উড়ে যায়। আয়ানের ছোট্ট দৃষ্টি দিয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে, যেন তার বাবা তাকে কিছু বলতে চায়। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে আহসান আয়ানের দুগালে হাত রেখে বলল, আয়ান, বাবা আমার সোনার টুকরো ছেলে, আমরা সবাই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আয়ান সবার দিকে একবার তাকিয়ে বলল, পাপা বলো। আহসান আয়ানের ২ হাত নিজের হাতে মুঠোবদ্ধ করে বলল, বাবা, আজ তুমি তোমার মামার সাথে আমেরিকা যাচ্ছ। বাবার মুখে এমন কথা শুনে ছোট্ট আয়ানের বুকটা ধুক করে উঠল। কিছুক্ষণের জন্য আয়ানের কাছে পৃথিবীটা থমকে যায়। আয়ান আমতা আমতা করে বলল, না বাবা, আমি যাব না, আমার ভয় করে, তোমরাও আমার সাথে চলো। আহসান নিরাশ কণ্ঠ নিয়ে বলল, না বাবা, আমরা কেউই তোমার সাথে যেতে পারবো না, তুমি একাই যাচ্ছ। তুমি যাওয়ার পর তোমার সাথে আমাদের ভিডিও কলেও কথা নাও হতে পারে। তুমি যখন বড় হবে তখন আবার আমাদের কাছে ফিরে আসবে। বাবার বলা প্রতিটি বাক্য যেন ছোট্ট আয়ানকে ছন্ন বিছন্ন করে দিল, যেন কেউ সজোরে আয়ানের হৃদয়ে পাথর নিক্ষেপ করল। পরক্ষণেই আয়ানের কোমল চোখে পানি টলমল করে উঠল, কিন্তু সেই পানি চোখে নিয়েই আয়ান তার বাবার হাত শক্ত করে ধরে বলল, পাপা, আমি যাব না, আমি তোমাদের কাছে থাকব, তোমরা আমাকে দূরে পাঠিও না।
আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। আমার অনেক কষ্ট হবে। প্লিজ পাপা, প্লিজ এমনটা করো না আমার সাথে, প্লিজ পাপা। মম, প্লিজ তুমি পাপাকে বুঝাও। আয়ানের করুণ বাক্যে নিজেকে আর সামলাতে পারলেন না প্রিয়তা। দৌড়ে গিয়ে জড়িয়ে নিলেন নিজের বুকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বাবা, আমারও যে তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। তোমাকে দূরে পাঠাতে চাইনি বাবা। আমার কলিজা, আমার সোনার টুকরো ছেলে, আমার নয়নের মণি। বাবা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি মা হিসেবে নিজের সন্তানকে আগলে রাখতে পারলাম না। আমি পারলাম না নিজের ছেলের শৈশবকে আনন্দিত করতে। আমি মা হিসেবে ব্যর্থ। বাবা, ও বাবা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মাটাকে। আর বলতে পারল না প্রিয়তা। ডুকরে কাঁদছে নিজের সন্তানকে জড়িয়ে। আয়ানও তার মাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করল। মা ছেলের এমন বেদনাদায়ক দৃশ্য দেখে বাকিদেরও হৃদয় পুড়ে ছারখার হয়ে গেল। সবাই কান্নাকাটি করছে। আহসানও ভিতরে ভিতরে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তা প্রকাশ করেনি। কেউই তো চায় না তার সন্তানকে নিজের কাছ থেকে দূরে রাখতে, কিন্তু সে যে আজ নির্মম পরিস্থিতির কাছে হার মানতে বাধ্য। আয়ানকে রেডি করে দেওয়া হলো। একটা নীল কালারের টি শার্ট এবং জিন্সের প্যান্ট শরীরে, পায়ে ব্ল্যাক শুজ। আয়ান বসে আছে তার বেডে। প্রিয়তা চিরুনি দিয়ে আয়ানের চুল আঁচড়ে দিচ্ছে। তার চোখ ফোলা, এখনও কাঁদছে। মেঝেতে 3টা লাগেজ, সবগুলোতে আয়ানের জামাকাপড় প্যাক করা। আর কিছুক্ষণের মধ্যেই বের হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ছোট্ট আয়ান চুপটি করে বসে আছে। দুরন্ত সেই আয়ানের আজ যেন হাত পা বেঁধে রাখা। সে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আয়ানের পাশে এসে বসলেন রুদেলা, অর্থাৎ আয়ানের দাদুভাই। মাথায় হাত রেখে বললেন, দাদুভাই। আয়ান একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে বলল, বলো। রুদেলা, তুমি কি আমার উপর রাগ করেছো দাদুভাই? আয়ান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, না দাদুভাই, আমি কারোর উপরই রাগ করিনি। তোমরা যা করছো ভালোর জন্যই করছো। নাতির মুখে এমন কথা শুনে রুদেলার চোখ জলে ভিজে উঠল। চোখে জল নিয়েই আয়ানের কপালে চুমু দিয়ে বলল, আমি জানি দাদুভাই, তুমি আমাদের ছাড়া থাকতে পারবে না। আমরাও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমরা চাইলেও যে তোমাকে এখন আমাদের সাথে রাখতে পারবো না। এখানে থাকলে যে তোমারই বিপদ দাদুভাই। ছোট্ট আয়ান কিচ্ছু বুঝল না তার দাদুভাইয়ের কথা। সে নিশ্চুপ হয়ে বসে রইল। আয়ান যে কি ভাবছে তা আয়ানই ভালো বলতে পারবে। অন্যদিকে আহির যখন জানতে পারল যে তার ভাই আমেরিকা চলে যাচ্ছে, এটা শোনার পরই দৌড়ে আয়ানের ঘরে চলে গেল। দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই কোথাও যাবি না। তুই আমার সাথে থাকবি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি কার সাথে খেলবো, কার সাথে মজা করব, কার সাথে ঝগড়া করব? ভাই, বল না প্লিজ। আয়ান আহিরের কাঁধে হাত রেখে বলল, আমিও যে তোকে ছাড়া থাকতে পারবো না ভাই, কিন্তু আজ তোকে এবং এই পরিবার ছেড়ে, আমার মম ড্যাডকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। চিন্তা করিস না ভাই, আমি আবার ফিরে আসব। আয়ানের রুমে একজন সার্ভেন্ট এসে বলল, ম্যাডাম, বড় সাহেবকে স্যার নিচে যেতে বলেছে। সবার আর বুঝতে বাকি রইল না যে আয়ানের যাওয়ার সময় হয়ে গেছে। আয়ানও আর কিছু না বলে তার মায়ের হাত ধরে বেরিয়ে গেল। শেষবারের মতো তার রুমের দিকে তাকালো, তার সাথে তার প্রিয় খেলনাগুলোর দিকেও।
ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সবাই, অপেক্ষা শুধু ড্রাইভারের আসার। আয়ানের মামা আবিরও এখানে উপস্থিত আছে, কারণ আয়ান যে তার মামার সাথেই যাবে। সবার চোখেই পানি টলমল করছে, চোখের পানি উপচে পড়ার উপক্রম। প্রিয়তা তো শাড়ির আঁচলে মুখ চেপে ধরে আছে, তার সাথে নীলিমাও। কেনই বা কাঁদবে না শুনি? মা তার সন্তানকে কি এত দূরে ঠেলে দিতে পারে? অন্যদিকে আহসান, তাহসান, ইকবাল সবাই আবির অর্থাৎ আয়ানের মামার সাথে কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। নীলিমা এগিয়ে গেল আয়ানের দিকে, গালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, বাবা, মামার বাসায় গিয়ে কিন্তু একটুও দুষ্টুমি করবে না, লক্ষ্মী ছেলের মতো থাকবে, সবার কথা শুনবে, মন দিয়ে লেখাপড়া করবে। আয়ান নীলিমাকে বলল, ঠিক আছে মেজমা, আমি তোমার সব কথা শুনব, তোমার কোনো কথা আমি অমান্য করব না। আমিনুলও এসে ছোট্ট নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দাদু ভাই, তুমি চিন্তা করো না, আমরা সবাই প্রতিদিন তোমার সাথে কথা বলবো। খুব তাড়াতাড়ি তুমি আমাদের মাঝে আবার ফিরে আসবে। বেশি দেরি না তো দাদু ভাই, অল্প কয়েকটা দিনের ব্যাপার। আয়ান কোনো কথাই বলে না। ছোট্ট আয়ান নিস্তব্ধ হয়ে শুধু তাদের কথা শুনেই গেল। আয়ান এমন কেন করছে তা আয়ান ছাড়া আর কেউই বলতে পারবে না। সবাই আয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে, আহিরও ভাইকে জড়িয়ে আছে। বাইরে থেকে আওয়াজ হলো গাড়ির, হর্ন বাজল দুবার। সবার আর বুঝতে বাকি রইল না যে তাদের কলিজার টুকরো ছেলেকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় চলে এসেছে। সবার চোখে আবারও পানি টলমল করে উঠল। প্রিয়তাও সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরল। এই তো শেষ ধরা, শেষ ছোঁয়া। আর না জানি কত বছর পর ছেলেকে ছুঁয়ে দেখতে পারবে। আহসান আয়ানের সামনে এসে বলল, যাওয়ার সময় হয়ে গিয়েছে বাবা। সবাই আয়ানকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে। আহিরও অনেক কান্নাকাটি করছে। সে চাইছে না তার ভাইকে নিয়ে যাক, থাকতে দিক না তার সাথে, শৈশবটাকে ভিক্ষে দিক আহিরকে। কিন্তু বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। সবাই কাঁদছে, কেউই আয়ানকে যেতে দিতে চাচ্ছে না। প্রিয়তা দুবাহু আঁকড়ে ধরেছে আয়ানের। অন্যদিকে আয়ানের লাকেজ গাড়ির ডিকিতে উঠানো হয়েছে, এখন শুধু আয়ানের বেরোনোর অপেক্ষা। অন্যদিকে দেরিও হয়ে যাচ্ছে, তাই আহসান একটু তাড়াহুড়া নিয়ে বলল, হয়েছে, এখন ছাড়ো ওকে, দেরি হয়ে যাচ্ছে। খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে অনেক সময় লাগবে, আমাদের এখনই বের হতে হবে, হাতে আর সময় নেই। আয়ান তার বাবার কথাগুলো স্তব্ধ হয়ে শ্রবণ করে। শেষবারের মতো আয়ান, প্রিয়তা, তামান্না, আমিনুল, রুদেলা, ইকবালকে জড়িয়ে ধরল এবং সবশেষে আহিরকে জাপটে জড়িয়ে ধরল। আহির এখনও কাঁদছে। আয়ান আহিরের চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদিস না ভাই, আমি আবার ফিরব তোর কাছে, এই চৌধুরী বংশের কাছে আবারও ফিরব। আহির একটু কান্না থামিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, তুই ফিরবি ভাই, আমরা সবাই তোর অপেক্ষায় থাকব। ভালো থাকিস ভাই, অনেক মনে পড়বে তোর কথা। শেষবারের মতো আয়ান আহিরকে জড়িয়ে ধরল। তারপর বাবার হাত ধরে চৌধুরী বাড়ির চৌখাট পেরোল আয়ান। এপারে থাকা প্রতিটি সদস্যই চেয়ে রইল, চোখে অশ্রু জলজল করছে। হোয়াইট কালারের গাড়ি চলছিল রূপসা ব্রিজের উপর দিয়ে। সেই গাড়ির জানালা ভেদ করে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করা আয়ানের, কারণ রূপসা ব্রিজ যে আয়ানের ভীষণ পছন্দের। আয়ান ব্রিজের নিচে নদীর দিকে
একদৃষ্টিতে তাকিয়ে আছে। নদীর ঝিলিমিলি জল, নদীতে চলমান নৌকা, অপরূপ সুদর্শন প্রকৃতি যেন আয়ানকে নিজের দিকে টানছে। যতদূর দৃষ্টি যায় ঠিক ততদূরই তাকিয়ে আছে। কিন্তু সময় যে কারুর জন্য থেমে থাকে না। মুহূর্তের মধ্যেই আয়ান তার প্রিয় ব্রিজ অতিক্রম করল এবং কিছু দূর যেতেই খুলনা শহরও ত্যাগ করল আয়ান। গাড়ি এসে থামল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। আয়ান সারা পথ স্থির হয়ে রইল। কারুর সাথে কথা বলেনি। শুধু আহসান কয়েকটি কথা জিজ্ঞেস করেছিল, তার উত্তর দিয়েছিল। এছাড়া আর কোনো কথাই বলেনি। শুধু বাহিরে তাকিয়েছিল। গাড়ির ডোর খুলে দিল ড্রাইভার। নেমে আসলো আহসান। আয়ানের দিকে তাকিয়ে দেখল সে এখনও বাহিরের দিকে তাকিয়ে আছে। ছোট্ট একটা বাচ্চা। পা ঠিকমতো গাড়ির কার্পেটেও পৌঁছাবে না। এত বড় গাড়ির সিট, কিন্তু তার অর্ধেক পিঠ দেওয়ার জায়গাতেই বাকিটা ফাঁকা। কারণ আয়ান যে কুট্টি। আহসান আয়ানকে ডাকল। আয়ানের ঘোর কাটল। চারিদিকে তাকিয়ে দেখল সে এয়ারপোর্টে। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার বাবার হাত ধরে গাড়ি থেকে নামল। কিছু সময় এভাবেই অতিক্রম করল। ফ্লাইট ছাড়ার শেষ মুহূর্ত। তাহসান কুলে নিয়ে আদর করে দিল আয়ানকে। আহসান তার পুত্রের কপালে শক্ত করে একটা চুমু খেল, জড়িয়ে নিল নিজের বাহুডুরে। আয়ানও আপন করে নিল তার বাবাকে। বাবা পুত্র কিছুক্ষণের জন্য আঁকড়ে নিল একে অপরকে। এরই মাঝে মাইকে অ্যানাউন্সমেন্ট করে, প্লেন আর 5 মিনিটের মধ্যে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে। সবাই যেন তাড়াতাড়ি নিজ নিজ জায়গায় অবস্থান করে। আয়ান অ্যানাউন্সমেন্টটা শুনে আরও একটু জোরে আগলে ধরল তার বাবাকে। অবশেষে আহসান নিজেকে শক্ত করে আয়ানের হাত আবিরের হাতে দিয়ে বলল, আজ থেকে আমার সন্তানের সব দায়িত্ব তোর আবির। আমার আয়ানকে তুই দেখে রাখিস। ওকে কখনো কষ্ট দিস না। ওর সব আবদার পূরণ করার চেষ্টা করিস। আবির আয়ানের সিল্কি চুলে হাত বুলিয়ে বলল, দুলাভাই, তুমি চিন্তা করো না। আমি আমার ভাগ্নের বিন্দুমাত্রও বিপদ আসতে দেব না। ওকে একটুও কষ্ট পেতে দেব না। আয়ান যে আমার বোনের কলিজা। আয়ানকে কষ্ট দেওয়ার মানে আমার বোনের কলিজায় কষ্ট দেওয়া। আমি আয়ানের কিচ্ছুটি হতে দেব না। আবার আয়ান তোমাদের কাছে ফিরে আসবে। আয়ান আবিরের শেষের কথাটা শোনা মাত্রই আবিরের হাত ধরে বলল, সত্যি মামা, আমি আবার আসব? আবির হেসে বলল, মামা, আবার আসবে। তুমি তো কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছ। তারপর ছোট্ট আয়ান তার মামার হাত ধরে প্লেনের ভিতর প্রবেশ করল। কিন্তু আয়ান পিছন ফিরে শুধু তার বাবাকেই দেখছিল। যতদূর সম্ভব ঠিক ততদূরই। বাংলাদেশ থেকে আমেরিকার যাত্রা শুরু হলো বিকেল 3:10। আয়ান উইন্ডো দিয়ে বাংলাদেশকে এক নজরে দেখে নিল বাংলার প্রকৃতি, মাঠ, রাস্তাঘাট, নদী, গাছপালা। প্লেন নীল আকাশে উড়ে গেল, কিন্তু তার সাথে নিয়ে গেল আমাদের ছোট্ট শিশু আজরান আয়ানকে। কেড়ে নিয়ে গেল তার পরিবার থেকে, ছেড়ে গেল তার জন্মভূমিকে, ছেড়ে গেল তার আপনজনকে, তার সাথে তার ভাইকে। রেখে আসলো অনেক স্মৃতি। রুমের খেলনাগুলো নিয়ে তার আর খেলা হলো না। পড়ে রইল বিছানার উপর তার প্রিয় গাড়িগুলো। এখন আর সারা বাড়ি দৌড়াদৌড়ি করবে না কেউ আর বাড়িটাকে মাতিয়ে রাখবে না। রুমটাও নিশ্চুপ হয়ে গেল। পুরো চৌধুরী বাড়িটাই যেন তার প্রাণ হারালো। আয়ান তার নতুন জীবন শুরু করলো নিজের মতো করে। ছোট্ট আয়ান আস্তে আস্তে বড় হলো পরিবার ছাড়া। পারল না তার শৈশবটাকে উপভোগ করতে।
সব কিছুই পাল্টে গেল কয়েক বছরের মধ্যে। ওই যে সময় কারোর জন্য থেমে থাকে না। উল্টো সময়ের সাথে সবাইকে মানিয়ে নিতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। এভাবেই অতিক্রম করল 25টা বছর।